বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অতি গুরুত্বপূর্ণ দুটি বিষয়, হিসাব সমীকরণ এবং জাবেদা নিয়ে। তোমাদের নিশ্চয় মনে আছে যে হিসাব সমীকরণ নিয়ে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা বোর্ড পরীক্ষায় অথবা কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে কিভাবে সৃজনশীল প্রশ্ন সেট আপ করা হয়ে থাকে সেই দুটি প্রশ্ন নমুনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আলোচনায় যাওয়ার আগে আমরা হিসাব সমীকরণ সম্পর্কে ইতিপূর্বে ধারণা লাভ করেছি। আজকে জাবেদা নিয়ে তোমাদের সাথে দুটি কথা বলবো। আমরা ইতিপূর্বে জাবেদা নিয়ে অনেক নিয়ম শিখেছি। আজকে তোমাদের খুব সংক্ষিপ্ত আকারে জাবেদার কয়েকটি নিয়ম তোমাদের শেখাবো। জাস্ট দুটি কথা যদি তোমরা মনে রাখতে পারো যে সম্পত্তি এবং খরচ এই দুটি জিনিস যদি বাড়ে তাহলে ডেবিট হয় এবং কমলে কি হয়, ক্রেডিট হয়। আর আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই দুটি জিনিস কমলে ডেবিট হয়, তিনটি জিনিস, এবং বাড়লে কি হয়, ক্রেডিট হয়। অর্থাৎ সম্পত্তি এবং খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব হবে তার উল্টোটা, অর্থাৎ কমলে ডেবিট হবে, বাড়লে কি হবে, ক্রেডিট হবে। তো আমরা সরাসরি আজকে একটা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তোমাদের নিশ্চয় আমরা একটু আগে বলেছি। সৃজনশীল প্রশ্নটা একটু লক্ষ্য করো। 2020 সালের 1 জানুয়ারি তারিখে জনাব আসিফ নগদ 1,40,000 টাকা এবং 60,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন। উক্ত মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ। এখানে কি লেখা আছে? নগদ নিয়েছেন কত? 1,40,000 টাকা এবং আসবাবপত্র নিয়েছেন কত? 60,000 টাকা। উক্ত মাসে তার অন্যান্য কিছু লেনদেন দেওয়া আছে। এখানে জানুয়ারি মাসের 2 তারিখ 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা, 5 তারিখ নগদে সেবা প্রদান 20,000 টাকা এবং ধারে সেবা প্রদান কত? 10,000 টাকা। 7 তারিখ লেখা আছে ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা। 8 তারিখ 10,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ। 10 তারিখ বিমা প্রদান 2,000 টাকা। 15 তারিখ 7 তারিখের প্রদেয় অর্থ পরিশোধ। 20 তারিখ বিজ্ঞাপন বাবদ প্রদান 3,000 টাকা। আর 31 তারিখ লেখা আছে আসবাবপত্রের অবচয় আছে 1,000 টাকা। তো শিক্ষার্থীরা, এখানে দেখব আমরা সৃজনশীলে কি কি উত্তর তোমাদের কাছ থেকে চেয়েছে। কোন ঘটনাটি লেনদেন নয় চিহ্নিত করো। আমরা জানি যে যখন অর্থের আদান প্রদান না ঘটে তখন তাকে লেনদেন হিসেবে চিহ্নিত করা যায় না। তো উপরোক্ত ঘটনাগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পেলাম যে জানুয়ারি মাসের 8 তারিখ এখানে একটা এন্ট্রি লেখা আছে 10,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ। আমরা যেহেতু ম্যানেজার নিয়োগ করেছি, তার বেতন দেইনি এখন, অথবা তিনি কাজ করেননি আমার প্রতিষ্ঠানে, অর্থাৎ এই জিনিসটা কি হবে না, কোনো লেনদেন হবে না। তো এখানে একটি জিনিসই আমরা পেলাম, সেটা হলো এখানে অ্যান্সার করার নিয়মটা একটু দেখো যে ক নাম্বার লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিতকরণ। এখানে তারিখ লিখতে হবে 2020 জানুয়ারি মাসের কত তারিখ? 8 তারিখ। বিবরণের ঘরে লিখতে হবে ম্যানেজার নিয়োগ, যেহেতু একটা আইটেমই আছে এখানে, একটা টাকার ঘর লিখে এখানে লিখে দিলাম 10,000 টাকা। এটা আমাদের ক নাম্বারের অ্যান্সার। তোমাদের নিশ্চয় মনে আছে ক নাম্বার অ্যান্সারে আমাদের 2 মার্কসের প্রশ্ন থাকে। আমরা যদি অ্যান্সারটা এভাবে করে দিতে পারি তাহলে 2 মার্কস আমাদের কি হলো, অর্জন হয়ে গেল। খ নাম্বার কোশ্চেনে তোমাদের বলা আছে 2, 7, 15, 20 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। এখানে লেখা আছে ব্যাখ্যার প্রয়োজন নেই। এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমরা জাবেদায় ব্যাখ্যা দিব কি দিব না। যদি বলা থাকে ব্যাখ্যার প্রয়োজন নেই তখন আমরা ব্যাখ্যা দিব না। আর যদি কোনো কিছু না লেখা থাকে, অর্থাৎ এই শব্দটা লেখা না থাকে, এই বাক্যটা যে ব্যাখ্যার প্রয়োজন নেই যদি না লেখা থাকে, তখন সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যা দিয়ে দেওয়াটাই শ্রেয়, অর্থাৎ উত্তম। তো এখানে আমাদের 4টি জাবেদা চেয়েছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো এই যে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখলাম, এটা একটা বোর্ড কোশ্চেন, অর্থাৎ বোর্ড কোশ্চেন সরাসরি এখানে তুলে দেওয়া হয়েছে। তো 2 তারিখের জাবেদাটা আমাদের কি ছিল? 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। এখানে এন্ট্রিটা কি ছিল? 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। এই 3 মাসের ভাড়াটা অগ্রিম ভাড়া প্রদান করেছি। তোমরা নিশ্চয় জানো অগ্রিম যে কোনো খরচ সম্পদ।
আর আমরা নিয়মে পড়ে এসেছি সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। এই কারণে এখানে লিখতে হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদ দান হিসাব কি হবে, ক্রেডিট হবে, যেহেতু নগদে প্রদান করা হয়েছে। দেখি আমরা জাবেদায় কি লেখা আছে। তোমাদের এটা হচ্ছে জাবেদার ছক, সেই পূর্বের মতো তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে 2020 জানুয়ারি মাসের 2 তারিখ কি লিখতে হবে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব কি লিখতে হবে, ক্রেডিট। টাকা হবে কত, 6000 টাকা। এরপরেরটা লেখা আছে হচ্ছে 7 তারিখ, ধারে মণিহারি ক্রয় 5000 টাকা। ধারে মণিহারি ক্রয় করার কারণে আমাদের কিন্তু দায় বৃদ্ধি পেয়েছে, এই কারণে এখানে জাবেদারে লিখতে হবে মণিহারি হিসাব ডেবিট, প্রদেয় হিসাবটা কি হবে, ক্রেডিট। যেহেতু দায় বৃদ্ধি পেলে কি হয়, আমাদের ক্রেডিট হয়, একটু আগে আমরা পড়েছি। এরপরে হচ্ছে 15 তারিখ, 7 তারিখের প্রদেয় অর্থ পরিশোধ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 7 তারিখে আমাদের এখানে ধারে মণিহারি ক্রয় করা হয়েছিল 5000 টাকা, সেই টাকাটা হচ্ছে পরিশোধ করে দেওয়া হয়েছে। যদি টাকা পরিশোধ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে নগদ টাকা হ্রাস পায়, অপরদিকে দায় কি পায়, হ্রাস পায়। আমরা নিয়মে শিখে এসেছি নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়, অপরদিকে দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে জাবেদারে কি লেখা হয়েছে এখানে, প্রদেয় হিসাব ডেবিট, যেহেতু দায় হ্রাস পেয়েছে এই কারণে ডেবিট। অপরদিকে নগদ টাকা যেহেতু হ্রাস পেয়েছে, কমে গেছে একটা সম্পদ, এই সম্পদ কমে যাওয়ার কারণে নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 5000 টাকা। এরপরে ছিল 20 তারিখ, বিজ্ঞাপন বাবদ প্রদান 3000 টাকা। তোমাদের মনে আছে নিশ্চয়, বিজ্ঞাপন হচ্ছে একটা খরচ। আমরা জানি যে খরচ যদি কমে যায় তাহলে কি হয়, খরচ যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, ডেবিট। অপরদিকে যেহেতু টাকাটা প্রদান করা হয়েছে অর্থাৎ নগদ টাকা হ্রাস পেয়েছে, এই কারণে নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তো এখানে একটু লক্ষ্য করে দেখি আমরা জাবেদারা কি লেখা হয়েছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তো এটাই হচ্ছে আমাদের এই 4টা জাবেদা। তোমরা নিশ্চয় লক্ষ্য করছো যে এখানে খ নাম্বারে 4 মার্কসের জন্য 4টা জাবেদা এসেছে, অর্থাৎ প্রত্যেকটা জাবেদার জন্য হচ্ছে আমাদের 1 মার্কস করে ক্যারি করতে হবে। এরপরে বলেছে 1, 2, 5, 7, 20, এই যে 5টা লেনদেন আছে তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ তৈরি করো। তো আমাদের প্রথমেই কোনো হিসাব সমীকরণের অঙ্ক করতে গেলে সম্পদ পাশে কয়টা ঘর হবে এবং দায় মালিকানা সত্ত্ব পাশে কয়টা ঘর হবে সেটা নির্ধারণ করতে হবে। তো আমরা যদি 1 তারিখে একটু লক্ষ্য করি, এখানে ব্যবসা শুরু করছে হচ্ছে 1,40,000 টাকা নগদ এবং 60,000 টাকার আসবাবপত্র নিয়ে। তাহলে নগদ পাশে কত যাবে, 1,40,000 টাকা, 60,000 টাকা যাবে আসবাবপত্র, অর্থাৎ দুটো ঘর পাওয়া গেল সম্পদ পাশে, যে 1,40,000 টাকার নগদ এবং 60,000 টাকা কি পাওয়া গেছে, আসবাবপত্র। এবং এই দুটি টাকা একত্রে যোগ হয়ে কোথায় যাবে, মূলধনের ঘরে যাবে, অর্থাৎ সম্পদ পাশে দুটো, দায় মালিকানা সত্ত্ব পাশে একটি। এরপরটা হচ্ছে 2 তারিখ, 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। যেহেতু এটা ভাড়া প্রদান করা হয়েছে অগ্রিম, তো অগ্রিম খরচ হচ্ছে সম্পদ, অর্থাৎ সম্পদ পাশে আরেকটি ঘর হবে অগ্রিম ভাড়া নামে, এবং সেই টাকাটা যেহেতু নগদ থেকে কমে গেল, নগদের ঘরটা যেহেতু অলরেডি আমাদের এখানে 1 তারিখে দিয়ে দিয়েছি, এই কারণে নতুন করে হবে না। তো সম্পদ পাশে কয়টা ঘর হলো, 3টি। এরপরটা আছে হচ্ছে কত তারিখ, 5 তারিখ, নগদের সেবা প্রদান 20,000 টাকা এবং ধারে সেবা প্রদান কত, 10,000 টাকা। নগদের সেবা প্রদান করা হয়েছে 20,000, নগদে যোগ হবে ধারে সেবা প্রদান, প্রাপ্য হিসাব অথবা দেনাদার বৃদ্ধি পেয়েছে সেখানে যোগ করতে হবে। তো আমরা সরাসরি যদি টাকাগুলোর পোস্টিং একটু বসিয়ে দিই, এখানে সম্পদ পাশে আমরা 5টি এন্ট্রি পরে দেখেছি যে 5টি ঘর হয় এবং দায় পাশে হচ্ছে 2টি, একটা হলো পদীয় হিসাব আর একটা হচ্ছে মূলধন মালিকানা সত্ত্বের আইটেম যেহেতু। তো ছকটা একটু লক্ষ্য করো, প্রথমে হচ্ছে তারিখের ঘর এখানে দেওয়া আছে, এরপরে হলো সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, আর সর্বশেষ যে ঘরটা হয় সেটা হচ্ছে মন্তব্যের ঘর। এই মন্তব্যের ঘরে যে সমস্ত টাকা মূলধনকে প্রভাবিত করে, অর্থাৎ মূলধনের ঘরে বসে সেই সমস্ত টাকার জন্য আমাদের মন্তব্য লিখতে হয়, এটা আমরা নিশ্চয় জানি। তো প্রথমে আমাদের জানুয়ারি মাসের 1 তারিখ ছিল যে নগদ 1,40,000 টাকা এবং আসবাবপত্র 60,000 টাকা নিয়ে ব্যবসা কী করেছিল, শুরু করেছিল। এই কারণে প্রতিষ্ঠানে যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 1,40,000, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে কত, 60,000। 1,40,000 আর 60,000 কত হয়, 2 লক্ষ টাকা হয়। এই 2 লক্ষ টাকা কি করেছে, মূলধন বৃদ্ধি পেয়েছে। যেহেতু টাকাটা মূলধনের ঘরে গিয়েছে, এখানে মন্তব্য লিখতে হবে প্রাথমিক বিনিয়োগ। এরপরের যে এন্ট্রিটা ছিল তোমাদের মনে আছে যে অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছিল, অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছিল 6,000 টাকা। যেহেতু টাকা প্রদান করা হয়েছিল নগদে,
আবার নগদ হ্রাস পাবে কত, 6,000 টাকা। এখানে নগদের ঘরে কী দেওয়া হয়েছে, ব্র্যাকেট দেওয়া হয়েছে, অর্থাৎ মাইনাস ফিগার বোঝানো হয়েছে। অপরদিকে অগ্রিম ভাড়া 6,000 টাকা এখানে যোগ হবে। তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে হিসাব সমীকরণের টাকা যদি দুই পাশে যায়, সম্পদ পাশেও যায়, দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে যায়, তাহলে এক পাশে যোগ হলে আরেক পাশে যোগ করতে হবে, এক পাশে বিয়োগ হলে আরেক পাশে কী করতে হবে, বিয়োগ করতে হবে। আর যদি টাকাটা এক পাশে যায় তাহলে একটা যোগ হলে আরেকটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ একটা সম্পদ যদি কমে আরেকটা সম্পদ কী হবে, বৃদ্ধি পাবে। আমাদের 5 তারিখের এন্ট্রিটা ছিল ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা। ধারে মণিহারি ক্রয় ছিল কত, 5,000 টাকা। তো ধারে মণিহারি ক্রয়টা কী হবে, এখানে 5 তারিখে ছিল হচ্ছে নগদের সেবা প্রদান 20,000 টাকা এবং ধারে সেবা প্রদান ছিল কত, 10,000 টাকা। নগদের সেবা প্রদান করছি 20,000 টাকা, নগদের ঘরে 20,000 টাকা যোগ, যেহেতু ধারে প্রদান করেছি প্রাপ্য হিসাবের ঘরে যোগ করতে হবে কত, এই যে 10,000 টাকা এখানে দেওয়া আছে, এই 10,000 টাকা। তো আমাদের নগদে যোগ হয়েছে 20,000, প্রাপ্য হিসাবে গেছে কত, 10,000, দুইটা মিলে 30,000 টাকা কি হয়েছে, আমাদের মূলধন বৃদ্ধি পেয়েছে। এই কারণে 30,000 টাকা মূলধনের ঘরে গিয়েছে। এরপরেটা ছিল 7 তারিখ, ধারে মণিহারি ক্রয় করা হয়েছে 5,000 টাকা। ধারে মণিহারি ক্রয় করার কারণে এখানে 5,000 টাকা প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মণিহারি ক্রয় করার কারণে সম্পদ কী হয়েছে, মূলধন কী হয়েছে, হ্রাস পেয়েছে। অর্থাৎ ধারে মণিহারি ক্রয়টা প্রদেয় হিসাবে যোগ করতে হবে এবং মূলধনের ঘরে কী করতে হবে, বিয়োগ করতে হবে। 20 তারিখের একটা এন্ট্রি ছিল আমাদের বিজ্ঞাপন বাবদ প্রদান করা হয়েছে 3,000 টাকা। এই বিজ্ঞাপনের টাকাটা হচ্ছে আমাদের কি করতে হবে, নগদের ঘর থেকে বিয়োগ করতে হবে এবং মূলধনের ঘর থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবং এখানে লিখতে হবে কি, বিজ্ঞাপন খরচ। যেহেতু টাকাটা নগদে প্রদান করা হয়েছে, নগদে প্রদান করার কারণে নগদ হ্রাস পেয়েছে এবং মূলধন হ্রাস পেয়েছে। এবার যে কাজটা করতে হবে তোমাদের, সম্পদ পাশের আইটেমগুলো নগদের ঘরে যা আছে, যোগের আইটেমগুলো যোগ এবং বিয়োগের আইটেমগুলো সেখান থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো এই ঘরটা যদি যোগ বিয়োগ করি আমাদের যোগফলটা হয় 1,51,000 টাকা। প্লাস ফিগার এখানে দেখছো 60,000 টাকা ছিল, এই 60,000 টাকা এখানে বসবে, এখানে 6,000 টাকা 6,000 টাকা বসবে, যেহেতু সিঙ্গেল ডিজিট, অন্য কোনো সংখ্যা ছিল না এখানে। এখানে প্রাপ্য হিসাব 10,000 টাকা এখানে বসবে। এরপর পদে হিসাবের ঘরে 5,000 টাকা ছিল, এই 5,000 টাকা এখানে বসে যাবে যোগফলের ঘরে। মূলধনের ঘরে আমাদের যোগের আইটেম ছিল 2,30,000 টাকা এবং বিয়োগে ছিল 5,000 এবং 3,000 টাকা। এটা যোগ বিয়োগ করলে কত হয়, 2,22,000 টাকা। এখন সম্পদ পাশের যতগুলো আইটেম আছে তাদের যোগফলটা কত হয়েছে, 2,27,000 টাকা এবং দায় পাশের যতগুলো আইটেম আছে সবগুলোর যোগফল হয়েছে 2,27,000 টাকা। আমাদের হিসাব সমীকরণের নিয়মটাই ছিল হচ্ছে যে কোনো তারিখে অথবা বছর শেষে অথবা নির্দিষ্ট সময় শেষে দুই পাশের যোগফল কী হবে, মিলে যাবে। এটাই হচ্ছে হিসাব সমীকরণের মূল বিষয়। তো আশা করি তোমরা 1 নং যে সৃজনশীল প্রশ্ন সেটি আয়ত্ত করতে পেরেছ। এবার হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আমরা একটু কথা বলবো। সৃজনশীল প্রশ্ন 2-এ লেখা আছে এখানে 2019 সালের 1 জুলাই তারিখে জনাব সাব্বির নগদ 80,000 টাকা, 40,000 টাকার আসবাবপত্র এবং মিতার নিকট হতে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ। শিক্ষার্থীবৃন্দ, একটা নতুন আইটেম এখানে পাওয়া গেছে, মিতার নিকট হতে ঋণ গ্রহণ করা হয়েছে। তো এখানে নগদ নেওয়া হয়েছে কত, 80,000, আসবাবপত্র নেওয়া হয়েছে কত, 40,000 এবং মিতার নিকট হতে ঋণ নেওয়া হয়েছে 50,000 টাকা। ভ্যাট সহ নগদে মাল ক্রয় 57,500 টাকা, রফিকের নিকট নগদে মাল বিক্রয় 60,000 টাকা, আন্তঃফেরত 5,000 টাকা। এখানে হবে হচ্ছে কমিশন পাওয়া গেছে কত টাকা, 7,000 টাকা। নগদে যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা, আজাদের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা, ভাড়া প্রদান আছে 8,000 টাকা, আজাদকে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হলো। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ আগের সৃজনশীল হতে এই সৃজনশীলে দুটো একটি নতুন আইটেম পাওয়া গেছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে মিতার নিকট হতে ঋণ গ্রহণ, আরেকটা ছিল ভ্যাটের, আরেকটা ছিল কি পূর্ণ নিষ্পত্তি। এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, একটু সমাধান করে দেখতে হবে যে কোন কোন জায়গায় পরিবর্তনগুলো কিভাবে সমাধান করতে হয়। ক নাম্বার প্রশ্নের বলছে জনাব সাব্বিরের ব্যবসায়ের শুরুতে মূলধন কত টাকা ছিল। ব্যবসায়ের শুরুতে যখন মূলধন হবে অর্থাৎ ওই তারিখের, ওই মাসের, ওই বছরের 1 তারিখে এখানে লেখা ছিল যে জনাব সাব্বির নগদ 80,000 টাকা
নগদ নিয়েছিল এবং মিতার নিকট থেকে যে ঋণ নিয়েছিল 50,000 টাকা, সেটা সাব্বিরের যে ক্যাশ ছিল সেটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তো সাব্বিরের নিজের ছিল 80,000, মিতার নিকট হতে ঋণ ছিল হচ্ছে 50,000। 80,000 এবং 50,000 যোগ করে কত হয়, 1,30,000। আসবাবপত্র কত ছিল, 40,000। দুটো মিলে কত হলো, 1,70,000 টাকা। এখন একটা বিষয় খেয়াল রাখবে, মিতার নিকট হতে যে টাকাটা আমরা ঋণ নিয়েছিলাম, অর্থাৎ জনাব সাব্বির ঋণ নিয়েছিলেন, সেই টাকাটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ ওইটা আমার মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই 50,000 টাকা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমাদের মাইনাস করার পরে ফিগারটা দাঁড়ালো কত, 1,20,000 টাকা। অর্থাৎ এই টাকাটাই ছিল জনাব সাব্বিরের প্রারম্ভিক মূলধন। এরপরটা ছিল 5, 12, 15, 30 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। 5 তারিখের লেনদেনটা ছিল ভ্যাট সহ নগদে মাল বিক্রয় হচ্ছে 57,500 টাকা। এই ভ্যাট নিয়ে একটা কথা বলি তোমাদের। বাংলাদেশে 1991 সালে ভ্যাট আইন প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ভ্যাট আইনের নিয়ম ছিল, কোনো ক্রেতা যদি কোনো পণ্য ক্রয় করে, অর্থাৎ ভোক্তা যিনি আছেন তিনি ওই পণ্যের উপর 15% হারে ভ্যাট প্রদান করে থাকবেন। যদি 15% এখানে উল্লেখ থাকে তবুও দিতে হবে, যদি না থাকে তবুও দিতে হবে। যেহেতু উনি পণ্য ক্রয় করেছেন নগদ টাকা দিয়ে এবং তার ভিতরে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, এই কারণে ক্রয় হিসাব লিখতে হবে ডেবিট, ভ্যাট চলতি হিসাব লিখতে হবে কত, ডেবিট, নগদান হিসাব লিখতে হবে কত, ক্রেডিট। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জনাব সাব্বির কিন্তু প্রদান করেছেন 57,500 টাকা। এই 57,500 টাকার ভিতরে ভ্যাট কত টাকা অন্তর্ভুক্ত আছে সেটাই হচ্ছে আলোচনার বিষয়। এই ভ্যাট যখন আমরা বের করব, তখন এখানে এই ভ্যাট চলতি হিসাব এখানে লিখে দিবে 57,500 গুণন উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 115। এভাবে যদি আবার বলতেছি, 57,500 টাকাকে 15 দিয়ে গুণ 115 দিয়ে কী করতে হবে, ভাগ দিতে হবে। তখন হবে কত, 7,500 টাকা। তাহলে আমার প্রদান করেছিল 57,500 টাকা, ভ্যাট চলে গেছে 7,500 টাকা। অর্থাৎ জনাব সাব্বির পণ্য পেয়েছেন কত টাকা, সুবিধা লাভ করতে পারবেন হচ্ছে 50,000 টাকার। অর্থাৎ এটার সাথে এটার যারা পার্থক্য আছে সেটাই হচ্ছে এখানে ভ্যাটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় যে জিনিসটা ছিল আমাদের, সেটা হলো 12 তারিখ আন্তঃফেরত 5,000 টাকা। আন্তঃফেরতটা হচ্ছে কি হবে, তখন এটার জাবেদা কি হবে, আন্তঃফেরত হিসাব ডেবিট হবে, আর নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। কত টাকা হবে, 5,000 টাকা। এর পরের যে এন্ট্রিটা ছিল আমাদের এখানে, এখানে এটা ছিল হচ্ছে 15 তারিখ। 15 তারিখের এন্ট্রিটা কী ছিল, কমিশন প্রাপ্তি। এই কমিশনটা হচ্ছে একটা আয়, যেহেতু এটা নগদে প্রদান পাওয়া গেছে এই কারণে কী লিখতে হবে, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব কি লিখতে হবে, ডেবিট লিখতে হবে। এবং প্রাপ্ত কমিশন যেহেতু একটা আয় বৃদ্ধি পেলে আমরা জানি যে ক্রেডিট হয়, সেটা এখানে লিখতে হবে 7,000 টাকা। তো এখানে আমাদের একটু টাকাগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছে, আমরা ঠিক করে দিলাম। ওকে, যেহেতু নগদে কমিশন পাওয়া গেছে, নগদান হিসাব কি হবে, ডেবিট হবে, আর প্রাপ্ত কমিশন কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 7,000 টাকা। এরপরের যে জাবেদাটা ছিল আমাদের, সেখানে লেখা ছিল, দেখো একটু, আজাদকে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হলো। আজাদের নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছিল 10,000 টাকার, অর্থাৎ আজাদ সাব্বিরের কাছে পাওনা ছিল 10,000 টাকা। সাব্বির আজাদকে প্রদান করেছে কত, 9,000 টাকা। এবং পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে যে এই টাকার মাধ্যমে লেনদেনটা কি করা হয়েছে, ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হইবে, প্রদেয় হিসাব 10,000 টাকায় হ্রাস পাবে। এই যে বাট্টা দেওয়া হলো, বাট্টা হচ্ছে একটা বাট্টা পাওয়া গেল, এটা হচ্ছে এক ধরনের আয়, এটা কি হবে, ক্রেডিট হবে। এবং নগদান হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। অর্থাৎ সাব্বির আজাদকে প্রদান করেছে 9,000 টাকা, 9,000 টাকা তার পকেট থেকে চলে গেছে ক্রেডিট, কিন্তু দায় মুক্ত হয়েছে 10,000 টাকার। এই কারণে প্রদেয় হিসাব কত টাকা লিখতে হবে, 10,000 টাকা লিখতে হবে। যেহেতু প্রাপ্ত বাট্টা একটা আয়, এই 1,000 টাকা, 10,000 টাকা এবং 9,000 টাকার পার্থক্য, সেটা এখানে ক্রেডিট হবে। এটাই হচ্ছে জাবেদা। আমাদের বেশ কিছু নতুন আইটেম এখানে ছিল। এরপরটা ছিল হচ্ছে 10, 20, 25, 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। 10 তারিখে কি বলেছে, রফিকের নিকট নগদে মাল বিক্রয় 60,000 টাকা। একটু জাবেদার ছকটা দেখো, হিসাব সমীকরণের ছকটা দেখো।
রফিকের নিকট নগদে মাল বিক্রয় করার কারণে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 60,000 টাকা। নগদ টাকা কত বৃদ্ধি পেয়েছে? 60,000। অপরদিকে মূলধন বৃদ্ধি পেয়েছে কত? 60,000 টাকা। অর্থাৎ নগদ বৃদ্ধি 60,000 এবং মূলধন বৃদ্ধি কত? 60,000। এর পরের এন্ট্রিটা ছিল হচ্ছে আমাদের 20 তারিখ। নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলো 20,000 টাকা। নগদে যন্ত্রপাতি ক্রয় করার কারণে কি হয়েছে? নগদ টাকা হ্রাস পেয়েছে, অপরদিকে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে। তো হিসাব সমীকরণে কোথায় কোথায় টাকাটা যাবে? নগদ থেকে মাইনাস হবে কত? 20,000 এবং যন্ত্রপাতির ঘরে প্লাস হবে কত? 20,000। এরপরের এন্ট্রিটা ছিল হচ্ছে 25 তারিখ। আজাদের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা। অর্থাৎ ধারে পণ্য ক্রয় করা হয়েছে কত? 10,000 টাকা। ধারে পণ্য ক্রয় করার কারণে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে 10,000। অপরদিকে মূলধন হ্রাস পেয়েছে কত? 10,000 টাকা। ব্যাখ্যা লিখতে হবে কি? ধারে পণ্য ক্রয়। এরপরে ছিল হচ্ছে কত তারিখ? 28 তারিখ। ভাড়া প্রদান 8,000 টাকা। যে কোনো নগদ খরচ যদি আমরা প্রদান করি, ভাড়া, বেতন, মজুরি, বিমা, এগুলো যদি নগদে প্রদান করে দিই তাহলে নগদ থেকে হ্রাস পায় এবং মূলধন থেকে কি পায়? হ্রাস পায়। এখানে নগদ থেকে হ্রাস, মূলধন থেকে হ্রাস। ব্যাখ্যা করে লিখতে হবে কি? ভাড়া খরচ। এবার একটু যোগ বিয়োগ করে নিই আমরা। এই ঘরটা যোগ বিয়োগ করলে কত হয় আমাদের? এই ঘরটা যোগ বিয়োগ করলে কত হয়? এখানে আলাদা করে না দেখে একসাথে এখানে কত টাকা দেখানো হয়েছে? 52,000 টাকা দেখানো হয়েছে। আর এখানকার যোগফলটা কত হয়েছে? 52,000 টাকা হয়েছে। তো এটাই ছিল হিসাব সমীকরণের বিষয়। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এরপর থেকে আমরা হচ্ছে এই অধ্যায়টা সম্পর্কে আরও কিছু সৃজনশীলের প্র্যাকটিস করব। আশা করব সে পর্যন্ত তোমরা সাথেই থাকবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।